ছেলের ঘুম আসছিল না কয়েকদিন ধরে। ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে। রাত 10টায় ওষুধ খাইয়ে দিলাম। সে বিছানায় শুয়ে পড়ল। আমি পাশে বসেছিলাম। ওষুধের প্রভাবে তার চোখ ভারী হয়ে আসছিল। মুখ দিয়ে অস্পষ্ট কথা বলছিল। মা, তুমি এখানে গিয়ে। আমি তার কপালে হাত রাখলাম। সে আমার হাত ধরল। মা, আমি জানি এটা ওষুধের প্রভাব, কিন্তু আমি সত্যি কথা বলব। ও চোখ বুজে গিয়েও কথা বলছিল। আমি প্রতি রাতে তোমার স্বপ্ন দেখি। আমি ভাবলাম ওষুধের কারণে বিভ্রান্তিতে আছে। কিন্তু সে স্পষ্ট করে বলল, স্বপ্নে দেখি তুমি আমার বউকে। আমার হৃদয় ধক করে উঠল। সে আমার হাত মুখের কাছে নিয়ে এল। স্বপ্নে আমরা একসাথে ঘুমাই। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। মা, আজকে তুমি আমার পাশেই ঘুমাও। আমি হাত ছাড়াতে গেলে সে আরও জোরে ধরল। স্বপ্নে তুমি আমার বউ হয়ে এসো। ঘুমের ওষুধের শিশি টেবিলে রাখা। আমি চাই স্বপ্ন আর বাস্তব একাকার হয়ে যাক। তার চোখ পুরো বুজে গেল, কিন্তু মুখে হাসি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী খান। আমার বয়স 44 বছর। আমার স্বামীর নাম রহিম খান, বয়স 47 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর রিমা। রিয়াদ 18 বছর বয়সী, কলেজে পড়ে। রিমা 10 বছর বয়সী, স্কুলে যায়। আমার ছেলে রিয়াদের সাথে কি হয়েছিল সেই রাতে, সেটা আমি কখনো ভুলতে পারব না। ওষুধের প্রভাবে সে যা বলেছিল তা আমার মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছিল। কিন্তু আমি তখনও জানতাম না যে এই ঘটনার পিছনে লুকিয়ে আছে আমাদের পরিবারের এক গভীর রহস্য। সকালে রিয়াদ ঘুম থেকে উঠে স্বাভাবিক আচরণ করছিল। রাতের সেই কথাগুলোর কিছুই সে মনে করতে পারছিল না। কিন্তু আমার মন অস্থির হয়ে উঠেছিল। আমি স্বামী রহিমের সাথে এই বিষয়ে কথা বলার কথা ভাবছিলাম। রহিম অফিস থেকে ফিরে এসে আমার মুখ দেখেই বুঝতে পারল কিছু একটা হয়েছে। আমি তাকে সব বললাম। রহিম প্রথমে হাসল, বলল এটা শুধু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। কিন্তু আমার মন বলছিল এর পিছনে আরও কিছু আছে। সেই রাত থেকে আমি রিয়াদের আচরণ লক্ষ্য করতে শুরু করলাম। সে আমার দিকে অন্যরকম ভাবে তাকাত। আমি যখন ঘরের কাজ করতাম সে দূর থেকে দেখত। এমনকি আমার সাথে কথা বলার ধরনও পাল্টে গিয়েছিল। একদিন রাতে আমি রান্নাঘরে পানি খেতে গিয়েছিলাম। হঠাৎ দেখি রিয়াদ দাঁড়িয়ে আছে। সে বলল, মা, আমি ঠিক আছি। ওই রাতের কথা ভুলে যাও। তার কথায় মনে হচ্ছিল সে সব মনে আছে। আমি বললাম, তুমি তো বলেছিলে কিছু মনে নেই গু। সে একটু লজ্জা পেয়ে বলল, আসলে সব মনে আছে। কিন্তু আমি জানি ওটা ভুল ছিল। আমি তোমাকে কষ্ট দিতে চাই না গি। আমার বুকের ভিতর একটা ভার অনুভব হল। আমি রিয়াদকে জড়িয়ে ধরলাম। তুমি আমার ছেলে। তুমি আমাকে কোনো কষ্ট দিতে পারো না গি। কিন্তু সেই রাতের পর থেকে আমি টের পেতাম রিয়াদ আমার সাথে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। আমার কাছে এসে বসত না। আমার সাথে একা কথা বলত না। একদিন তার বন্ধু তনবীর আমাদের বাসায় এলো। আমি তাদের কথাবার্তা শুনতে পেলাম। তনবীর বলছিল, ভাই, তুই এত দূরে থাকিস কেন আন্টির কাছে? আগে তো তুই আন্টির সাথে অনেক কথা বলতিস কি? রিয়াদ উত্তর দিল, কিছু জিনিস বদলে যায়। এখন আমি বড় হয়ে গেছি। তনবীর হাসতে হাসতে বলল, তুই তো ম্যামার বর ছিলি। এখন হঠাৎ কি হল? আমি বুঝতে পারলাম রিয়াদ সচেতনভাবে আমার থেকে দূরে থাকার চেষ্টা করছে। এটা আমাকে আরও চিন্তিত করে তুলল। কয়েকদিন পর আমি রিয়াদের রুম পরিষ্কার করতে গিয়ে তার ডায়েরি দেখতে পেলাম। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমার কৌতূহল সামলাতে পারলাম না। ডায়েরি খুলে দেখি সেখানে লেখা, আমি জানি না কি হয়েছে আমার মায়ের প্রতি আমার অনুভূতি পাল্টে গেছে। এটা ভুল, এটা পাপ। কিন্তু আমি কিছু করতে পারছি না। ওষুধের কারণে যা বলেছিলাম সেটা আসলে আমার মনের কথা ছিল। আমি মাকে কষ্ট দিতে চাই না। তাই দূরে থাকার চেষ্টা করছি গু। আমার হাত কাঁপছিল। আমি ডায়েরিটা বন্ধ করে রেখে দিলাম। এই অবস্থায় আমি কি করব বুঝতে পারছিলাম না। সেই রাতে রহিম আমাকে খুব অস্থির দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? আমি তাকে ডায়েরির কথা বললাম না। শুধু বললাম, রিয়াদের সাথে আমাদের একটা পারিবারিক পরামর্শদাতার কাছে যেতে হবে গু। রহিম বলল, কেন? কি সমস্যা?
আমি বললাম, সে বড় হয়ে গেছে। তার মধ্যে কিছু পরিবর্তন এসেছে। আমাদের সাহায্য দরকার। পরের দিন আমরা একজন পারিবারিক পরামর্শদাতার সাথে দেখা করলাম। ডাক্তার আমাদের বললেন যে কিশোর বয়সে এ ধরনের দ্বিধাদ্বন্দ্ব স্বাভাবিক। তবে সঠিক পরামর্শ ও যত্নের মাধ্যমে এর সমাধান সম্ভব। ডাক্তার রিয়াদের সাথে একা কথা বলার জন্য একটা সময় ঠিক করলেন। আমি চিন্তিত ছিলাম কিন্তু আশাবাদীও ছিলাম। রিয়াদ যখন ডাক্তারের সাথে কথা বলে বেরিয়ে এলো, তার মুখে একটা স্বস্তির ভাব দেখলাম। ডাক্তার আমাদের বললেন যে রিয়াদ একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে এটা একটা সাময়িক অনুভূতি। ডাক্তার আমাদের কিছু পরামর্শ দিলেন। তিনি বললেন, পরিবারে খোলামেলা আলোচনা করতে হবে। রিয়াদকে বুঝাতে হবে যে এ ধরনের অনুভূতি কিশোর বয়সে অস্বাভাবিক নয়। বাসায় ফিরে আমরা তিনজন একসাথে বসে কথা বললাম। রিয়াদ প্রথমে লজ্জা পেলেও পরে সব খুলে বলল। সে বলল যে সে আসলে বিভ্রান্ত ছিল। মায়ের প্রতি ভালোবাসা আর অন্য অনুভূতির মধ্যে পার্থক্য বুঝতে পারছিল না। রহিম খুব ধৈর্য ধরে রিয়াদকে বুঝাল। আমিও তাকে আশ্বস্ত করলাম যে আমি তার উপর রাগ করিনি। সেই রাত থেকে আমাদের পারিবারিক পরিবেশ আবার স্বাভাবিক হয়ে গেল। রিয়াদ আর দূরে থাকার চেষ্টা করত না। আমাদের মধ্যে আগের মতো স্বাভাবিক মাছেলের সম্পর্ক ফিরে এলো। কিন্তু এই পুরো ঘটনার মধ্য দিয়ে আমি একটা বড় শিক্ষা পেলাম। কিশোর বয়সে সন্তানদের মানসিক পরিবর্তন নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে। তাদের সাথে খোলামেলা কথা বলতে হবে। ডাক্তার আরও বলেছিলেন যে পারিবারিক বন্ধন যত মজবুত হবে, সন্তানরা তত সহজে তাদের সমস্যাগুলো শেয়ার করতে পারবে। রিয়াদ এখন কলেজে ভালো করছে। তার বন্ধুদের সাথে স্বাভাবিক সম্পর্ক। আমাদের সাথেও আগের মতো হাসিখুশি থাকে। সেদিনের সেই রহস্যজনক রাতের ঘটনা আমাদের পরিবারকে আরও কাছে এনেছে। আমরা শিখেছি যে যে কোনো সমস্যার সমাধান আছে, যদি আমরা ধৈর্য ধরে এবং সঠিক পদ্ধতিতে এগোই। রিমাও এখন একটু বড় হচ্ছে। তার সাথেও আমরা আগে থেকেই খোলামেলা কথা বলি, যাতে সে কোনো বিষয়ে বিভ্রান্তিতে না পড়ে। আমার মনে হয় প্রতিটা পরিবারে এ ধরনের চ্যালেঞ্জ আসে। গুরুত্বপূর্ণ হল সেগুলোকে সাহস ও বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করা। এই গল্পের শেষে আমি সবাইকে বলতে চাই, পারিবারিক যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। সন্তানদের সাথে বন্ধুর মতো সম্পর্ক গড়ে তুলুন। তাহলে তারা যে কোনো সমস্যায় আপনাদের কাছে আসবে। আমার রিয়াদ এখন ১৯ বছর বয়সে পা দিয়েছে। সে একটা ভালো ছেলে হিসেবে গড়ে উঠেছে। আমাদের পরিবারে এখন শান্তি ও সুখ। সেই রাতের ঘুমের ওষুধের ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দিয়েছে। কখনো কোনো সমস্যাকে এড়িয়ে যাওয়া উচিত নয়। সমস্যার মুখোমুখি হয়ে সমাধানের পথ খুঁজে নিতে হবে। আজকে এই গল্প বলার উদ্দেশ্য হল অন্যান্য পরিবারগুলোকে সাহায্য করা, যাতে তারা জানতে পারে যে এ ধরনের পরিস্থিতিতে কি করতে হয়। কিন্তু এই গল্পের আরও একটা অংশ আছে যা আমি এখনও বলিনি। সেই ঘটনার প্রায় ৬ মাস পরে আমাদের পরিবারে আরও একটা রহস্যজনক ব্যাপার ঘটল। একদিন আমি রিয়াদের পুরনো জিনিসপত্র গুছানোর সময় তার ছোটবেলার একটা ডায়েরি পেলাম। সেখানে সে লিখেছিল তার বিভিন্ন স্বপ্নের কথা। কিন্তু যেটা আমাকে অবাক করল সেটা হলো সে তার ১০ বছর বয়স থেকেই এই ধরনের স্বপ্ন দেখত। আমি রহিমকে এই বিষয়ে জানালাম। রহিম বলল, হয়তো এটা তার মনের গভীরে চাপা পড়া কোনো ব্যাপার। আমরা আবার ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমাদের বললেন যে এটা একটা দীর্ঘমেয়াদী মানসিক দ্বন্দ্ব হতে পারে। তিনি রিয়াদের সাথে আরও কয়েকবার সেশন করার পরামর্শ দিলেন। এই সময়টায় আমি লক্ষ্য করলাম যে রিমাও কিছুটা অস্বাভাবিক আচরণ করছে। সে মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করত, মা, ভাইয়া তোমার সাথে আলাদা কেন আচরণ করে? আমি বুঝতে পারছিলাম যে এই পুরো ঘটনা আমাদের ছোট মেয়েটার উপরেও প্রভাব ফেলেছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে ভাইয়া একটু বড় হয়ে গেছে, তাই তার আচরণ পরিবর্তন হয়েছে। রিয়াদের সাথে ডাক্তারের নিয়মিত সেশন চলতে থাকল। ধীরে ধীরে আমরা জানতে পারলাম যে তার এই সমস্যার মূল কারণ ছিল তার ছোটবেলার কিছু অভিজ্ঞতা। রিয়াদ যখন ৫-৬ বছর বয়সী ছিল, তখন আমাদের পাশের বাড়িতে একটা পরিবার থাকত। সেই পরিবারের ছেলেটা রিয়াদকে কিছু ভুল জিনিস দেখিয়েছিল এবং বলেছিল যে এগুলো স্বাভাবিক। সেই ছোট্ট বয়সে রিয়াদ এইসব বিষয় বুঝতে পারেনি, কিন্তু তার অবচেতন মনে এগুলো গেঁথে গিয়েছিল। এই তথ্য জানার পর আমি খুবই মর্মাহত হলাম। আমার নিজেকে দোষারোপ করলাম যে আমি সেই সময় এই ব্যাপারগুলো খেয়াল করতে পারিনি। ডাক্তার আমাদের আশ্বস্ত করলেন যে এটা আমাদের কোনো দোষ নয়। তিনি বললেন, অনেক সময় শিশুরা এ ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় কিন্তু বাবা মায়েরা জানতে পারেন না। রিয়াদের চিকিৎসা চলতে থাকল।
আমরা পরিবার হিসেবে তাকে সাহায্য করার জন্য সব ধরনের চেষ্টা করছিলাম। এই সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটল। রিয়াদ একদিন আমাকে বলল, মা, আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম একটা বুড়ো মানুষ আমাকে বলছে যে আমার এই সমস্যার সমাধান আছে কি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি ধরনের সমাধান? রিয়াদ বলল, স্বপ্নে সেই বুড়ো মানুষ বলেছিল যে আমাকে আমার ছোটবেলার সেই জায়গায় যেতে হবে যেখানে প্রথম এই সমস্যার শুরু হয়েছিল। আমি এই কথা রহিমকে জানালাম। রহিম বলল, এটা হয়তো তার অবচেতন মনের একটা প্রভাব। আমরা একবার সেই পুরনো বাড়িতে যেতে পারি। আমরা সিদ্ধান্ত নিলাম যে সবাই মিলে আমাদের পুরনো বাড়িতে যাব। সেই বাড়িতে রিয়াদের ছোটবেলার অনেক স্মৃতি ছিল। পরের সপ্তাহে আমরা 4 জন মিলে পুরনো বাড়িতে গেলাম। বাড়িটা এখন ভাঙা অবস্থায় আছে। কিন্তু রিয়াদ সেখানে গিয়ে বিভিন্ন জায়গা দেখতে লাগল। হঠাৎ সে একটা কোণায় গিয়ে দাঁড়াল। সেখানে পুরনো একটা আলমারি রাখা আছে। রিয়াদ সেই আলমারি খুলে দেখল। ভিতরে কিছু পুরনো বই এবং ম্যাগাজিন পড়ে আছে। রিয়াদ সেই বইগুলো দেখে বলল, মা, এই বইগুলোই সেই ছেলেটা আমাকে দেখিয়েছিল। আমি সেই বইগুলো দেখে বুঝতে পারলাম যে এগুলো প্রাপ্তবয়স্কদের জন্য। একটা ছোট শিশুর জন্য এইসব দেখা একেবারেই উচিত ছিল না। রিয়াদ বলল, মা, আমি এখন বুঝতে পারছি। আমার সব সমস্যার শুরু এখান থেকেই। আমরা সেই বইগুলো সংগ্রহ করে নিয়ে এলাম। বাসায় ফিরে আমরা সেগুলো পুড়িয়ে ফেললাম। রিয়াদ বলল যে এইভাবে তার মনের ভার অনেকটা কমে গেছে। ডাক্তার আমাদের বললেন যে এটা একটা প্রতীকী কাজ। রিয়াদ তার অতীতের সেই নেগেটিভ অভিজ্ঞতাকে পুড়িয়ে দিয়ে মানসিকভাবে মুক্ত হয়েছে। এরপর থেকে রিয়াদের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেল। সে আর আগের মতো বিভ্রান্ত থাকত না। আমাদের সাথে স্বাভাবিক আচরণ করত। কিন্তু এই পুরো ঘটনার মধ্য দিয়ে আমি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম। সেটা হলো শিশুদের উপর নজরদারি রাখা কতটা জরুরি। আমি রিমার সাথে এই বিষয়ে কথা বললাম। তাকে বুঝিয়ে বললাম যে কেউ যদি তাকে কোনো ভুল জিনিস দেখাতে চায় বা ভুল কাজে উৎসাহ দেয়, সে যেন তৎক্ষণাৎ আমাদের জানা। রিমা খুব মনোযোগ দিয়ে শুনল এবং প্রতিশ্রুতি দিল যে সে এই ধরনের কোনো পরিস্থিতিতে পড়লে আমাদের বলবে। রিয়াদের চিকিৎসা আরও কয়েক মাস চলল। ডাক্তার বলেছিলেন যে সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। কিন্তু আমরা ধৈর্য ধরে অপেক্ষা করলাম। এই সময়ে রিয়াদ নিজেও অনেক প্রচেষ্টা চালাল। সে নিয়মিত মেডিটেশন করত, ভালো বই পড়ত এবং পজিটিভ চিন্তা করার চেষ্টা করত। একদিন রিয়াদ আমাকে বলল, মা, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। তুমি যদি সেই সময় ধৈর্য না ধরতে এবং আমাকে সাহায্য না করতে, আমি হয়তো আরও বড় সমস্যায় পড়তাম। আমার চোখে জল এসে গেল। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তুমি আমার ছেলে। তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। রহিমও এই পুরো ঘটনায় অসাধারণ ধৈর্য দেখিয়েছিল। সে কখনোই রিয়াদের উপর রাগ করেনি বা তাকে দোষারোপ করেনি। প্রায় 1 বছর পর রিয়াদ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। ডাক্তার বললেন যে আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে তিনি পরামর্শ দিলেন যে রিয়াদ যেন নিয়মিত পজিটিভ কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখে। রিয়াদ কলেজে খুব ভালো ফলাফল করল। সে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ইঞ্জিনিয়ারিং পড়বে বলে। এই পুরো অভিজ্ঞতার পর আমাদের পারিবারিক বন্ধন আরও মজবুত হয়েছে। আমরা একে অপরের সাথে আরও খোলামেলা কথা বলি। রিমাও এখন একটু বড় হয়েছে। সে 13 বছর বয়সে পা দিয়েছে। আমি তার সাথে নিয়মিত কথা বলি এবং তার কোনো সমস্যা আছে কিনা জানতে চেষ্টা করি। একদিন রিমা আমাকে বলল, মা, ভাইয়ার সাথে যা হয়েছিল সেটা কি আমার সাথেও হতে পারে? আমি তাকে বুঝিয়ে বললাম যে প্রতিটা মানুষ আলাদা। রিয়াদের সাথে যা হয়েছিল সেটা একটা বিশেষ পরিস্থিতি ছিল। তবে আমি তাকে আশ্বস্ত করলাম যে আমরা তার দিকে আরও বেশি নজর রাখব। রহিম এখন ছেলে মেয়েদের সাথে আরও বেশি সময় কাটায়। সে তাদের সাথে খেলাধুলা করে, তাদের পড়াশোনায় সাহায্য করে। আমি এখন আমাদের আত্মীয়-স্বজন এবং বন্ধুদের সাথে এই বিষয়ে কথা বলি। আমি তাদের বলি যে শিশুদের উপর বিশেষ নজর রাখতে হবে। কোনো অস্বাভাবিক আচরণ দেখলে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে। অনেক বাবা-মা আমার কাছে পরামর্শ চান। আমি তাদের বলি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সন্তানদের সাথে বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলা, যাতে তারা যে কোনো সমস্যায় বাবা-মায়ের কাছে আসতে পারে। রিয়াদ এখন 21 বছর বয়সে পদার্পণ করেছে। সে একটা দায়িত্বশীল যুবক হিসেবে গড়ে উঠেছে। তার কয়েকজন ভালো বন্ধু আছে। সে সমাজসেবামূলক কাজেও যুক্ত। কিছুদিন আগে রিয়াদ আমাকে বলেছিল যে সে তার অভিজ্ঞতা নিয়ে অন্যদের সাহায্য করতে চায়।
সে বলল, মা, আমি চাই যে আমার মতো অন্য কোনো ছেলেমেয়ে যেন এই ধরনের সমস্যায় একা না ভোগে গু। আমি তার এই সিদ্ধান্তে খুশি হলাম। আমি বললাম, তুমি যদি অন্যদের সাহায্য করতে পারো সেটা খুবই ভালো কাজ হবে গু। রিয়াদ এখন একটা সাপোর্ট গ্রুপে কাজ করে। সেখানে সে তার মতো সমস্যায় ভোগা তরুণদের পরামর্শ দেয়া। আমার মনে হয় আমাদের এই কঠিন অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখেছি। সবচেয়ে বড় শিক্ষা হল যে কোনো সমস্যায় অসাধ্য নয় যদি সঠিক পদ্ধতিতে মোকাবেলা করা যায়। আজ যখন আমি এই গল্প বলছি তখন আমার মনে হয় যে আমাদের পারিবারিক এই যাত্রা একটা সার্থক যাত্রা ছিল। আমরা একসাথে একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা করেছি এবং জয়ী হয়েছি। রিমা এখন নবম শ্রেণীতে পড়ে। সে খুবই মেধাবী এবং সবার সাথে ভালো আচরণ করে। আমি তার ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী। আমাদের এই গল্প অন্য পরিবারগুলোর জন্য একটা উদাহরণ হতে পারে। যে কোনো সমস্যার সমাধান সম্ভব যদি আমরা ধৈর্য ধরে এবং সঠিক পথে এগিয়ে যাই।